এখন দাঁড়িয়ে আছি মঙ্গলগঞ্জে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা ভারতবর্ষের স্বাধীনতা যে লড়াই, যে সংগ্রাম, তার সাথে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটি নীলকুঠি। দেখুন এখানে লেখা আছে, একটু একটু এখানে দেখাবে পার্থ। এখানে লেখা আছে 450 বছরের প্রাচীন জীর্ণ নীলকুঠির অবস্থা বর্তমানে খুবই বিপজ্জনক। আসলে ভারতে নীল চাষের সূচনা হয়েছিল বহু পূর্বে, সেই 1777 সালে। একজন ফরাসি ভদ্রলোক, যার নাম ছিল বনো, লুই বনো, তিনি প্রথম নীল চাষ করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে দখল করে, তখন এই নীল চাষ তারা একটি অর্থকরী ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, এবং এর ফলে বাংলার নীল চাষিদের উপরে নেমে আসতো এক ভয়ঙ্কর নির্যাতন। আমি এই প্রসঙ্গে কিছু কথা বলবো। তার আগে বলি, আমরা সবাই জানি যে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখেছিলেন, এবং নীলদর্পণ নাটক লেখার পরে সেই নাটকের রিয়াকশন থেকে সরকার, তখন ব্রিটিশ সরকার অধিগ্রহণ করেছে 1858 সালে, এবং এই নীল দর্পণ নাটক লেখা হয় 1860 সালে, অর্থাৎ নীল বিদ্রোহ শুরু হওয়ার পরে। এই নীলদর্পণ নাটকের প্রথম কয়েকটি লাইন আমি একটু আপনাদেরকে পড়ছি, যেটা মুখবন্ধে ছিল। নির্দয় নীলকর গণ, আর সহে না প্রাণে নীল দহন, কৃষকের ধনে প্রাণে দহিলে নীল আগুনে, গুণরাশি কি কুদিনে করলে হেতা পদার্পণ, দাদনের সুকৌশলে শ্বেত সমাজের বলে, লুটেছ সকল তো হে, কি আর আছে এখন। ব্যথিত হয়েছিলেন দীনবন্ধু মিত্র। তারপরে লিখেছিলেন তার সেই নীলদর্পণ নাটক লেখার পরে আমি আমার অন্য ভিডিওটাতে বলেছি, যেটা রেভারেন্ড জেমস লংকে নিয়ে করেছিলাম, সেই ভিডিওতে বলেছি যে নীলদর্পণ নাটকের অনুবাদ হয়, এবং সেই অনুবাদ হওয়ার পরে সেই সময়কার বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল জন পিটার গ্র্যান্ট, তিনি এর ইংরেজি অনুবাদের জন্য বলেন রেভারেন্ড জেমস লংকে, এবং তার অনুবাদ করা হয়। এই অনুবাদ প্রকাশিত হওয়ার পরে এখানে জন পিটার গ্র্যান্ট তার একটি বক্তব্য তুলে ধরছে। If anyone thinks that such a demonstration of strong feeling by hundreds of thousands of people as we have just witnessed in Bengal has no meaning of greater importance than an ordinary commercial question concerning a particular blue dye, such a person, in my opinion, is fatally mistaken in the sign of time. খুব সঙ্গত কথা যে সেই সময়কার একজন ইংরেজ শাসক হয়েও তিনি ব্যথিত হয়েছিলেন এই নির্মম অত্যাচারে। আরেকটি কথা এখানে তুলে ধরি যে সরকার যে ইন্ডিগো কমিশন করেছিলেন, সেই ইন্ডিগো কমিশনের যিনি প্রধান ছিলেন EWL টাওয়ার, তিনি লেখেন, নট এ চেস্ট অফ ইন্ডিগো রিচড ইংল্যান্ড উইদাউট বিং স্টেইনড উইথ হিউম্যান ব্লাড। এই নীল বিদ্রোহ যখন প্রসারিত হয়, প্রথমে শুরু হয় নদিয়া জেলায়। এটা প্রথমে ছিলেন দিগম্বর বাবু, এবং আরো কে কে ছিলেন। কৃষ্ণনগরের চৌগাছা গ্রাম থেকে এই বিদ্রোহ সূত্রপাত হয়, এবং তারপরে মুর্শিদাবাদ, বীরভূম, পাবনা, খুলনা প্রভৃতি জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে, এবং তার ফলে যে কমিশন বসে, সেই কমিশন বসেন, এবং 1860 সালে তৎকালীন সরকার ইন্ডিগো কমিশন বসাতে বাধ্য হয়, এবং তারপরে এই নীল চাষিদের উপরে অত্যাচারটা অনেকটা কমে আসে, এবং সরকার একটা নেগোসিয়েশনে আসতে বাধ্য হয়। তবে আমি যতটা জানি, পশ্চিমবঙ্গে এই জাতীয় নীলকুঠি মাত্র এই একটাই উপস্থিত আছে,
একটা এখনো রয়েছে। এটা সংরক্ষিত হয় না সেভাবে, এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানোর বিষয় রয়েছে যে এই নীলকুঠিগুলি থেকে বাংলার কৃষকদের উপরে এক ভয়ঙ্কর অত্যাচার, শোষণ সুসংগঠিত করা হতো। ইংরেজরা এসেছিল তো আমাদেরকে শোষণ করার জন্য। শোষক এবং শোষিতের সম্পর্ক ছিল ব্রিটিশদের সাথে আমাদের। ধন্যবাদ সকলকে, যেটুকু আমি জানতে পেরেছি সকলকে জানালাম। এবং আমি এই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু পার্থ মুখোপাধ্যায়কে। আমি পার্থকে একটু দেখাচ্ছি। পার্থ খুব খুব একনিষ্ঠভাবে সমস্ত বিল্ডিংটা, ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব যে এটাকে আপনারা সংরক্ষণ করুন, কারণ আগামী প্রজন্মকে আমাদের দেখানোর ব্যাপার রয়েছে যে ব্রিটিশরা আমাদের উপরে যে অত্যাচার করত তার একটা নিদর্শন হিসেবে। তোকে একটু দেখাই। আমার বন্ধু পার্থ এতক্ষণ ক্যামেরায় আমাকে সাহায্য করছিল। পার্থর মুখ থেকে কিছু শুনবো। ও, নতুন করে বলার কিছু নেই। এই জায়গাগুলো একেবারেই অবহেলিত। আমরা যারা তথাকথিত ভ্রমণ পিপাসু, ইংরেজিতে টুরিস্ট, তারা সাধারণত সুন্দর জায়গাগুলোকেই বেছে নিই আমাদের আমোদ প্রমোদের জন্য। কিন্তু এই আপাত দৃষ্টিতে অসুন্দর যে জায়গাগুলো, সেগুলো আমাদের সামনে তুলে ধরে আমাদের ফেলে আসা অতীত। যে অতীত অনেক কিছু বলতে চায়, আমাদের শোনার কথা, আমাদের উপলব্ধি করার কথা। সেটা যদি আমরা করি, আমরা ক্ষণকালের জন্য যদি অতীতচারী হই, তাহলে হয়তো আমাদের দেশ, আমাদের সংস্কৃতি আরো বেশি সমৃদ্ধ হবে। ব্যক্তি মানুষ হিসেবে, সমষ্টিগত মানুষ হিসেবে, সামাজিক মানুষ হিসেবে, রাজনৈতিক মানুষ হিসেবে আমাদের অগ্রগতি ঘটবে। ধন্যবাদ। অসম্ভব সংবেদনশীল একটি বক্তব্য পেলাম পার্থর থেকে। এরকম একটি জায়গায় এসে পার্থর মতো একজন সমাজ সচেতন এবং নাট্যকর্মী, যে সমাজকে নিয়ে ভাবে, যার নাটক সমাজকে নিয়ে ভাবায়, তার কথা জানতে পেরে খুব ভালো লাগলো। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে ইছামতির তীরে।